জুলাই শহীদ ও আহত 10 জনের পরিবারের সদস্যকে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। রোগীদের বিদেশ যেতে না হয় এমনভাবে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় নির্যাতন করা হয়েছিল তারেক রহমানকে। সালাউদ্দিন আহমদ গুমে হাসিনা কামালের সম্পৃক্ততা। দ্রুত তদন্ত শেষ করার ঘোষণা চিফ প্রসিকিউটরের। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে 5 জেলায় 10 জন নিহত। 5 বছরে 30,000 দুর্ঘটনায় 33,000 প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় তনু হত্যার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার। হাজিরের পর ফের কারাগারে পাঠালেন কুমিল্লার আদালত। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জ্বালানি ইস্যুতে একটি চক্র দেশে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি মহলকে সুবিধা দেয়া পলাতক আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতির খেসারত দিচ্ছে দেশের মানুষ। বর্তমান সরকার সংকট সমাধানে কাজ করছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেছেন সরকার প্রধান। কোনো রোগীকে যেন বিদেশে যেতে না হয়, চিকিৎসকদের এমনভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার প্রধানকে কাছে পেয়ে চিকিৎসকদের উচ্ছ্বাস। সাদরে বরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানও। জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে চিকিৎসক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের সরকারি চাকরি ও অবসরের বয়সসীমা বাড়ানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসক নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, মানবিক মূল্যবোধ থেকেই দেশের প্রান্তিক পর্যায়ে পূর্ণ চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে চিকিৎসকদেরকে। ড্যাব চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যেও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় এমনভাবে সেবা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় সে আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ। জ্বালানি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার একটি মহলকে সুবিধা দিতেই জ্বালানির নীতিমালা করেছিল, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এর আগে এলডি হল চত্বরে নিম ও অর্জুনের 2টি চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দেন সরকার প্রধান। সব আন্দোলনে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈষম্যহীন এক সমাজ যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের ধারাবাহিকতা। সেই লক্ষ্যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপামর জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে দেশের মানুষ।
আর সেই রক্তঝরা আন্দোলনে কেউ শহীদ হয়েছেন, কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই ত্যাগের বিনিময়ে যারা দেশকে নতুন করে গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন, সরকার তাদের সম্মান ও মূল্যায়ন করতে ভোলেনি, বরং ধারাবাহিকভাবে সেই সব যোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত হয়েছেন এমন ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সরকার প্রধান। এদিন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেয়া বাহনগুলো কিভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে নিরাপদে ও আইন মেনে বাহনগুলো পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বন্যা ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত ১০০ ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়িবাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় ২৬,০০০ ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে ৯ আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর ১২টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের চাওয়া আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন ১০০ নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা ১০০ ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে ১০০ ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। ১৯২১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৯৬ সালে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকার আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল বলে উল্লেখ করেছেন তিনি। জানান, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এদিকে তিস্তা ব্যারেজের নামে ভারত সরকারকে হাসিনা কার্ড খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা। রক্তচক্ষুর শিকার হয়ে এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেউ কেউ নরম সুরে কথা বলছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলনকে যেন কেউ ভুলে না যায়। সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।
পরে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এ সময় সরকারের অনুমতি ছাড়া একজন পলাতক আসামিকে প্রেস কনফারেন্স করতে দেয়ায় ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। 5ই আগস্টের অর্জন, এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনে তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক নয়। কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে সাম্য এবং ন্যায় বিচার ফিরে পেতে কাজ করা হবে বলে আশা ব্যক্ত করেন আলোচকরা। শহীদদের আকাঙ্ক্ষার কথা যদি আমি বলি, কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের কাছে গণভোট ইস্যুতে সরকারের সমালোচনাও করেছেন তিনি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। জুলাই এখনো শেষ হয়নি শিরোনামে প্রদর্শনীতে উঠে এসেছে 1947 থেকে 2024 পর্যন্ত বাঙালির স্বাধিকার ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। শনিবার সকালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রদর্শনী ঘুরে দেখান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা গণভোট বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বলেন, পুরানো বন্দোবস্তের বাইরে সরকারের কোনো অর্জন নেই। সংস্কারের চেয়ে সরকার নিজেদের লোকদের বিভিন্ন কার্ড বিতরণে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব। সেই আন্দোলনে আমরা আছি। একই দিন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা সম্মেলনে যোগ দেন জামাত আমির। এতে দেশ গঠনে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারের আপোষমূলকভাবে দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে কথা বলেছেন তিনি। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। আনুষ্ঠানিক উদ্বোধনীর তৃতীয় দিন শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন 2024-এর জুলাই অভ্যুত্থানের সারথীরা। প্রায় 1.5 ঘণ্টা জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান তিনি। আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের সঙ্গে ভারতও জড়িত ছিল। তাদের আপোষ মনোভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও
আমরা দেখছি যে মানে যদি ভয় না পেতো তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন অতীত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। এছাড়াও জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে নতুন আইন প্রণয়নেরও দাবি জানান নাহিদ ইসলাম। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জনপদ সময় আরও থাকছে। 2 বছরেই রেলের লাভজনক রুট কক্সবাজার, মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য। চাপ সামলাতে পর্যটন নগরী পর্যন্ত চলাচল করবে মহানগর এক্সপ্রেস। 11 সময়ে ডিজিএফ এর জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক সহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালাটি পরিদর্শনের পর একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকে রেখে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানায় 1-11 সময় এখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। চিফ প্রসিকিউটর জানান 26টি সেলে শ্রেণী বেঁধে রাখা হতো বন্দীদের। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায় বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্য তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। যদিও আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দীদের সাক্ষ্যের সঙ্গে মিল খুঁজে পাননি তারা। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফ এর বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু 2টো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? এর আগে র্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শীঘ্রই র্যাব 2 ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সড়কে একদিনে 5 জেলায় প্রাণ গেল 10 জনের। নাটোরে ভটভটি ও বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 গরু ব্যবসায়ীর। এদিকে সিরাজগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে 2 জনের। কিশোরগঞ্জে বাস চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাদ। যান চালকদের বেপরোয়া গতি আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ। আজও 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে গরুবাহী ভটভটি ও রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হয় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোড অ্যাক্সিডেন্টে আজকে 3 জন মারা গেছে। এই আমাদের ধামানিপাড়া গ্রামের 2 ভাই মারা গেছে।
সিরাজগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। 100 স্পিড ওভারের গতি হয়ে যায়, তখন উনি উপর দিয়ে না যায়, নিচ দিয়ে আসে। আমাদের লোকাল একটি ট্রাক ছিল, নিচে দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি দিয়ে বডি দিয়ে এসে মেরে দেয়। মেরে দেওয়ার কারণে ঘটনাস্থলে 2 জন লোক এখানে মারা যায়। পিছনে থামে না ছিল, গাড়িটার মাঝখানে মেরে দেওয়া ঘটনাস্থলেই ড্রাইভার সহ 2 জন নিহত হয়ে গেছে। ঠাকুরগাঁয়ে পথচারীর সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল থেকে পড়ে অর্ণব ইসলাম ও পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা গুরুতর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এছাড়া বান্দরবানের আলীকদমে বাস দুর্ঘটনায় হোসাইন নামে একজন নিহত হয়েছেন। এদিকে শুক্রবার সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের প্রত্যেক পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারী 3 লাখ এবং আহতদেরকে 1 লাখ টাকা করে সরকারি অনুদানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু সোমবার মধ্যরাত থেকে। শেষ মুহূর্তের ব্যস্ততায় জেলেরা অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ বিএফডিসি। আদালতের নির্দেশে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় কুমিল্লা সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায় হাফিজুর রহমান যেন পালাতে না পারেন এবং চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। দুবছর রেলওয়ের লাভজনক রুট হয়ে উঠছে কক্সবাজার রেলপথ। মাত্র 4 জোড়া ট্রেন মাসে যাত্রী পরিবহন করছে 3 লাখের বেশি। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলতি বছর 5 লাখ এবং আগামী 1 বছরের মধ্যে প্রতি মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সবশেষ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বিস্তৃত করা হচ্ছে কক্সবাজার পর্যন্ত। সাখাওয়াত টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। পর্যটকদের ব্যাপক আগ্রহের পাশাপাশি অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস প্রতিদিন কমপক্ষে 23টি বগিতে দুবারের যাত্রায় 2500-র বেশি যাত্রী বহন করছে। এমনকি যান্ত্রিক জটিলতা এড়াতে লাগানো হয়েছে 2টি পাওয়ার কার। মাসে গড়ে এ ট্রেন যাত্রী বহন হচ্ছে অন্তত 65,000। একই পরিস্থিতি একই রুটের পর্যটক এক্সপ্রেসও। এই ট্রেনের প্রতি যাত্রায় 21টি বগিতে দুবারের যাত্রী থাকছে অন্তত 2300 জন। মাসে 60,000 যাত্রী বহন হয় এই ট্রেনে, অথচ সাধারণ ট্রেনে 16টি বগিতে যাত্রী বহন করা হয় 900 জন। কক্সবাজার রুটে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে যে বর্তমানে ঢাকা থেকে যে ট্রেনগুলো যায় এর পাশাপাশি আরও কিছু ট্রেন আমরা কক্সবাজার রুট পর্যন্ত সম্প্রসারণ করব। বিরতিহীন কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম থেকে আসা যাওয়া করছে প্রবাল ও সৈকত নামে আরও 2টি যাত্রীবাহী ট্রেন। প্রতিদিন এই 2টি ট্রেন অন্তত 3600 যাত্রী বহন করছে। তারপরও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। আরেকটা ঢাকা থেকে ট্রেন, সেটাকে আমরা এক্সটেন্ড করে কক্সবাজারে নিয়ে যাব এবং কোচ এবং ইঞ্জিন প্রকিউর করা প্রক্রিয়াধীন আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক পথের 159 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সময় লাগছে 4 থেকে 6 ঘন্টা। তার বিপরীতে 151 কিলোমিটার দূরত্বের রেলপথের সময় মাত্র 3 ঘন্টা। একই সঙ্গে বিপজ্জনক বাঁকের কারণে সড়ক পথের দুর্ঘটনা এড়িয়ে রেলপথের ভ্রমণ নিরাপদ করতে আরও বেশি ট্রেন চালুর দাবি স্থানীয়দের। রেলপথকে যদি কার্যকর করতে হয় তাহলে রেলপথের যে সার্ভিস, রেলপথের সংখ্যা, রেলের সংখ্যা বাড়াতে হবে। 2023 সালের 1 ডিসেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু করা এই কক্সবাজার রুটের ট্রেনের মাধ্যমে 100 কোটি টাকা রাজস্ব আদায় করছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা চট্টগ্রামের পর চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এখন বাংলাদেশ রেলের ব্যস্ততম রুট হিসেবেই চিহ্নিত। বর্তমানে এই রুটে প্রতি মাসে যাত্রী পরিবহন হচ্ছে অন্তত
3.5 লাখ। এই বছরের মধ্যে তা পৌঁছাবে 5 লাখে এবং আগামী বছর নাগাদ অন্তত 10 লাখ যাত্রী পরিবহন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টেকনিক্যাল কমিটি কাজ করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে কুড়িগ্রামের চিলমারি বন্দর এলাকা পরিদর্শনে এসে একথা জানিয়েছেন তিনি। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, কারণ একটি প্রজেক্ট কিন্তু একদিনও হবে না। আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস হলো, আমাদের কিছুদিন সময় দেন। ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের ভিতরে আমরা তিস্তা যে মহাপরিকল্পনা প্রজেক্ট, সে প্রজেক্টটি আমরা বাস্তবায়নের কাজ পাইলট হিসেবে শুরু করব। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার মধ্যরাত থেকে মৎস্য আহরণের জন্য সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণের সময়সীমা নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নিষেধাজ্ঞা প্রত্যাহারের তারিখ নির্ধারিত হওয়ায় জেলে পল্লীগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে 24 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। 10 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়। দীর্ঘ 105 দিন পর আগামী 10 আগস্ট কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। 10 তারিখ থেকে মাছ মারা খুলবে। বুটের অল্প কাজ আছে, এগুলো সারতেছি। বুটের কাজ শেষ, রং টং সব দিয়ে শেষ হয়েছে। শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। প্রস্তুতি নিয়েছি সবকিছু এবং বোট রেডি করছি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রথম পর্যায়ে অতিরিক্ত মাছ আহরণ ও অপচয় রোধে অবতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে জানালেন বিএফডিসির কর্মকর্তা। প্রথম দিকে মৎস্য অবতরণ সময়টাকে নিয়ন্ত্রণ করা হয় ওভারফিশিং এবং আহরণোত্তর অপচয় রোধ করার জন্য, যাতে আহরিত মাছের অপচয় না হয়। বিএফডিসির তথ্য মতে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে। সময় সংবাদ, রাঙ্গামাটি। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই শহীদ ও আহত 10 জনের পরিবারের সদস্যকে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। রোগীদের বিদেশ যেতে না হয় এমনভাবে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। এবং ডিজিএফআই এর গোপন বন্দিশালায় নির্যাতন করা হয়েছিল তারেক রহমানকে। সালাউদ্দিন আহমদ গুমে হাসিনা কামালের সম্পৃক্ততা, দ্রুত তদন্ত শেষ করার ঘোষণা চিফ প্রসিকিউটরের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।